সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আজকে আমি উপস্থিত রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। আজকে 24শে মার্চ, যুদ্ধের 25তম দিন। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল। মনে হয় যে সেদিনই তো। কি মনে হয় আপনার? অনেক ধরনের, এখন তো আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা করার আগে বিভিন্ন ওয়েবসাইটে দেখছিলাম, বিশেষ করে বাইরে, দেশের বাইরে, গার্ডিয়ান, রয়টার্স, আল জাজিরা, জেরুজালেম টাইমস, সব ওখানে দেখছি যে ট্রাম্প একটা কথা বারবার বলছে, যে হামলা সীমিত করা হয়েছে, খুব দ্রুত আলোচনা হবে, ইরান রাজি হয়েছে। পক্ষান্তরে ইরান বলছে এগুলা ট্রাম্প নিজেকে বাঁচার জন্য এগুলা মিথ্যা কথা বলছে। আসলে ঘটনাটা আসলে ইরান সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো যুদ্ধের পূর্বেই আলোচনা হয়নি, আর এখন আলোচনার প্রশ্নই ওঠে না। ট্রাম্প এগুলো শতভাগ মিথ্যা কথা বলছে। এটার মূল উদ্দেশ্য কয়েকটা আছে। একটা হলো যে আপনি মার্কিন বা ইউরোপিয়ান শেয়ার বাজারগুলা রবি সোমবারের দিকে শুরু হয়, যার ফলে ওইসব শেয়ার বাজারে যেন দরপতন না ঘটে। এরপরে 2 দিন বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক তেলের বাজারটা যেন একটু ফল করে, এবং সেটা করেছে অলরেডি। 120 থেকে নেমে 100-র মধ্যে চলে এসেছে। তো এইটা হইলো এইসব সুযোগ নেওয়ার জন্য, আবার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটা টাইম। হ্যাঁ, সেটা তো আছেই। আর এগুলা হলো ইরানিরা আসলে এগুলা বোঝে, এটা হলো সময় ক্ষেপণ এবং মিথ্যা। কারণ আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যুদ্ধের ক্ষেত্রে অবস্থা খুব খারাপ, এবং তারা আগামী 10-12 দিনের মধ্যে কোনো বড় আক্রমণ ইরানে চালাতে পারতেছে না। তাদের এমুনেশন সংকট। হ্যাঁ, দয়া করে তারা চালাচ্ছে না, তাদের মূল কাটা হচ্ছে এমুনেশন সংকট। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে জেরাল্ড ফোর্ড কিন্তু এখন গ্রিসের বন্দরের দিকে ছুটছে, কারণ সেটা অকেজো হয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন আধা অকেজো, এটাও একটা গোপন স্থানে লুকিয়ে আছে সাগরে। মাঝখানে বলছে যে ওমানের দিকে ছিল। হ্যাঁ, ওই সব জায়গায় কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, তো তারপরে যেটা ঘটছে, এগুলোর যে গ্যাপ, এই গ্যাপ কাভার করার জন্য তারা এখন ইউএসএস ত্রিপলি এবং ইউএসএস বক্সার নামে আরো 2টি যে বিমানবাহী রণতরী আছে, সেগুলোতে 5000 মেরিন সেনাকে স্ট্যান্ড বাই রেখে রওনা দিয়েছে। যে কোনো সময় তারা এই আরব এবং ভূমধ্য সাগর এবং ইরানের আশেপাশে হয়তো পৌঁছার চেষ্টা করবে। আর আরেকটা বিষয় হলো, এইসব ক্যারিয়ারের যে মিউনিশন স্টক ফুরিয়ে গেছে, আর এগুলা রিস্টক করা জরুরি। কারণ নাইলে সত্যি সত্যি এগুলাকে ডুবাই দিতে পারে ইরান। হ্যাঁ, এবং তাদের ফায়ার পাওয়ার ঘাটতি হয়ে গেছে, এবং রিপেয়ার করতে যে জেরাল্ড ফোর্ড কতদিন লাগবে তারা বলতেছে 1 সপ্তাহ, আসলে 1 মাস 1.5 মাসও লাগতে পারে। হয়তো এরপর তার রিস্টক করবে মিউনিশন, তারপরে হয়তো ইরান ফ্রন্টে ফেরত পাঠাবে। এখন প্রশ্ন হলো, হরমুজ নিয়ে কোনো অভিযান চালাতে গেলে যে রসদ আমেরিকার দরকার, তা কিন্তু এই মুহূর্তে তাদের কাছে নেই। আর সেটার জন্য অন্তত 10-15 দিন তাদের সময়ের প্রয়োজন, এবং এই জন্য এই ত্রিপলি নর্থ আরব সাগরে আসছে। হরমুজ এলাকায় ডেপ্লয় করতে তার এটাকে আরো 4-5 দিন সময় লাগবে। এই জন্যই মূলত ওই যে ট্রাম্পের এই নাটকগুলা, যে 4-5 দিন আমরা হামলা করবো না। তো ইরান এগুলা ভালো করে বুঝে, কারণ আপনি জানেন ভেনিজুয়েলার সাথেও কিন্তু বলতেছে না তোমার সাথে কোনো যুদ্ধ নাই, আলোচনা। এর মধ্যেই কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে গেছে এবং দেশটি দখল করে নিয়েছে। তো এগুলা করতে তাদের ধরেন ইউএসএস বক্সার পৌঁছতেও সময়ের প্রয়োজন। হ্যাঁ, তো তাদের অন্তত 10 থেকে 15 দিন হাতে সময় লাগবে। এই জন্য তারা এই কালক্ষেপণ করতেছে, আবার আলোচনার নামে একটা। হ্যাঁ, এগুলি সবই বোকাস, এবং এটা ইরানিরা আমাদের চেয়ে ভালো বুঝে, এবং তারা এগুলা এই জন্য নাই করে দিয়েছে। এবং ট্রাম্প ছাগলের বাচ্চা এবার বলে কি, যে আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করবো। মানে ফাইজলামির তো একটা সীমা দেখা আছে। হ্যাঁ, আরেকজনের বাড়িতে আমি ঢুকতেই দেই না, কয় ভাই তোমার বাড়ির বেডরুমটা আমি অর্ধেক শেয়ার করবো। এটা হইলো কোনোদিন? তো এইসব কৌশলের অংশ হিসেবেই তারা নেগোসিয়েশন, এইসব আলোচনা করতেছে। আর ইসরায়েলের অ্যাসেসমেন্ট হলো যে বড় ধরনের কিছু করতে হলে অন্তত তাদের 2 থেকে 2.5 সপ্তাহ যুদ্ধবিরতি দরকার। হ্যাঁ, কারণ তারা আশা করছে তারা মিশন শেষ করতে পারবে, মানে কোন রকম যুদ্ধ শেষ করতে পারবে আর কি, ইজ্জত সম্মান। তো আমেরিকা একই সূত্রে কথা বলতেছে। তো এরা এই পরিকল্পনায় হাল ছেড়ে দিচ্ছে না, কারণ এটা তো তাদের 47 বছরের সাধনা। হ্যাঁ, তো তারা এই ধরনের একটা ট্যাকটিক্স ফলো করতেছে আর কি। তো তারা এই চান্সে হয়তো ইউএস এর কাছ থেকে ইসরায়েল কিছু ডিসপোজেবল এন্টি মিসাইল ঢুকাবে। তারপরে আপনার আগের যে আরব ইসরায়েল 5 দিনের যুদ্ধের কথা স্মরণ করা দরকার। যখন ইসরায়েলের স্টক শেষ হয়ে আসে, তখন ইউএস যুদ্ধবিরতির নামে সময় বের করে ইসরায়েলকে পুনরায় মিউনিশন সাপ্লাই দেয়,
এবারও তারা সেটা করতে চাচ্ছে আর কি মূলত বেসিক্যালি। আর আরেকটা নতুন বিষয়, অলরেডি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 22টা দেশকে নিয়ে একটা জোট বানাইছে, যে এই যে আমরা যে 10-12 দিনের কথা বলছি এরপরে ইরানে হামলা করার জন্য। সেই 22টা দেশের মধ্যে এশিয়ার আরবদের মধ্যে সম্ভাব্য অফিসিয়ালি এখনো পর্যন্ত তারা জয়েন করেছে এরকম বাহরাইন আর আরব আমিরাতের কথা জানা গেছে, আর জাপান এবং দক্ষিণ কোরিয়ার কথাও আমরা শুনতে পাচ্ছি। তো বাকি সব দেশ হলো ইউরোপের, হ্যাঁ, অন্য আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার কোনো দেশ টেশ এখানে নাই। তো ইরান এই ব্যাপারে অবশ্যই এখন সতর্ক। আর ইসরায়েল এখন যে কাজটা করতেছে, তাদের পুরনো কিছু গাইডবিহীন আকাশ থেকে নিক্ষেপণযোগ্য বোমা ছিল, যে ইয়াম কাপুরের 1973 সালের যুদ্ধে তারা বলছে তারা কোনো এক বাংকার রেখেছিল, খেয়াল নেই, এখন সেটা বের করে মারতেছে। তার মানে কি বুঝতে পারছেন? এগুলো হলো গল্প। তার মানে তার কোনো স্টকই নাই, সব শেষ, এখন পুরানা ভাঙ্গাচুরা যা পাইতেছে বাঙ্গারি হিসেবে মেরে দিতেছে, যার ফলে এইটা। আর মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি খেয়াল করবেন, তাদের আজকে ভোর রাতের দিকে বা গতকাল মধ্যরাতের দিকে টেক্সাসের পোর্ট আর্থারে ভালেরো এনার্জির একটি তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, এবং পরপর কয়েকটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। তো এগুলাকে আসলে আপনার কি মনে হয় যে ইরানিরা এইসব জায়গায় গিয়ে হামলা করছে? বা ওই যে আমেরিকার বিভিন্ন সেনা ক্যান্টনমেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রীর বাসাবাড়ির উপরে যে ড্রোন দেখা গেছে, এগুলো কিন্তু আসলে আমার ধারণা ইরানিরা করেনি, এগুলা ইসরায়েলিরাই ফলস ফ্ল্যাগ হিসাবে মার্কিনীদেরকে আতঙ্কে রাখার জন্য মার্কিন সেনাবাহিনী অফিসার, তারপরে মন্ত্রী টন্ত্রী, এদের সবাইকে আতঙ্কিত করে দেওয়ার জন্য এই কাজগুলা করতেছে, যেন যুদ্ধে তারা জনমত তো নাই, জনমতটা যেন আসে, জনমত যেন কিছু ঘুরাইতে পারে এবং ইউরোপের লোকজন যেন তাদেরকে সমর্থন দেয় আর কি। তো এগুলা নিয়ে তারা আগাচ্ছে। কিন্তু মজার ব্যাপার আপনি খেয়াল করবেন, ইসরায়েলি এক সেনার ভিডিও, সে কাঁদতে ভিডিও করতেছে, সেইখানে সেই সেনা দাবি করতেছে যে ইসরায়েলি কমপক্ষে 6,500 সেনা নিহত হয়েছে। এটা সে নিজে একজন ইসরায়েলি সেনা বলতেছে, কারণ সে বলছে যে এত লাশ, আমাদের বন্ধু বান্ধবদের লাশ, এবং বিভিন্ন ক্যাম্প থেকে খবর পাচ্ছি ওইখানে বোমা পড়ে শত শত একসাথে নাই হয়ে যেতেছে। আর ইসরায়েল বলতেছে যে না, ইরান তুলা নিক্ষেপ করতেছে, ওই তুলায় খুব আরাম পাচ্ছে। আর ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কেন ডিলে করতেছে, এর কারণ আপনি জানেন যে মার্কিন বিভিন্ন সৈনিকেরও ফুটেজে দেখা যাচ্ছে, তারা যুদ্ধে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তো ওইভাবে আমাদের দেশের মতো বিদ্রোহ করতে পারে না, ওইখানে তারা যুদ্ধে যাবে না, নারাজ, নানান ধরনের মতামত দিচ্ছে, এবং মানে এক ধরনের এটা সেনা বিদ্রোহ। তার মানে মার্কিন সৈন্যরাও যুদ্ধে আসতে রাজি না। তো এই অবস্থায় আবার এই যে ইরানের যে গত পরশুদিন যে দিমোনায় হামলা করেছিল, এর আরেকটা ফুটেজ বেরিয়েছে, সেখানে ইসরায়েলের একজন মহিলা পরমাণু বিজ্ঞানী, একই সাথে উনি আবার ওই ডিমোনার প্রতিরক্ষা কমান্ডারও ছিলেন, কর্নেল লিরন, সে নিহত হয়েছে, এটা কনফার্ম করছে। তো ইসরায়েল একটা কনফার্ম করছে, তার মানে ইরান তো বলছে যে ওই ডিমোনার সমস্ত আবাসিক, এবং এটা ইসরায়েলকে কাঁপায় দিছে, তার মানে এখানে আরো প্রচুর তাদের কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এগুলা নিহত হয়েছে আর কি। তো এগুলো তারা আমাদের সামনে লুকাচ্ছে আর কি। এখন এই লুকায় কয়দিন লুকায় রাখতে পারবে সেইটা একটা, ইসরায়েলের নিজেরাই ফাঁস করতেছে এগুলো। হ্যাঁ। তারপরে আরেকটা জিনিস হলো পাকিস্তান, মানে মিডিয়ায় আসছে আর কি, যে পাকিস্তান, টার্কি এবং ইজিপ্ট ইরানের সাথে ব্যাকডোরে কিছু আলোচনা করতেছে যুদ্ধ কিভাবে থামানো যায়। কিন্তু আবার মজার ব্যাপার খেয়াল করেন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, ইজিপ্ট, এরা চারজন কিন্তু ওই যে সামরিক জোটটাকে আগায় নেওয়ার চেষ্টা করছে, তারা একসাথে ইরানের সাথে আলোচনা, আবার গাদ্দারির রাস্তাটাও খোলা রাখতেছে। তো এদেরকে বিশ্বাস করা খুবই মুশকিল। হ্যাঁ, যদিও রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী, ক্রেমলিনের মুখপাত্র যে রাশিয়ান দিমিত্রি পেসকভ, উনি বলছেন যে এই যে ইরানের যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি, এটা অত্যন্ত বিপজ্জনক, এবং এর ফলে আরো পুরো কাস্পিয়ান সাগর এলাকায় এই যুদ্ধ বিস্তৃত হতে পারে। তো আর যুক্তরাষ্ট্রের যে আপনার সিনেটর চাক শুমার, খুব আন্তর্জাতিক মহলে খুব আলোচিত এবং দেশপ্রেমিক লোকই, সে কিন্তু অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের ভিতরের আভ্যন্তরীণ বাজারেও তেলের দাম 75% বৃদ্ধি পাইছে, এর জন্য তিনি ট্রাম্পকেই দায়ী করেছেন। হ্যাঁ, তো এই যখন অবস্থা, ইরানের কিন্তু হামলা অব্যাহত রয়েছে। তারা ইরান ধরেন প্রায় 78তম ওয়েব কালকে। আচ্ছা, ইরানের হামলা আমি বিস্তারিত আরো শুনবো আপনার কাছে, কারণ ইরান তো হামলা থামায়নি, সেটা আমি আসতাম একটু, দর্শকদের কাছ থেকে আমি ঘুরে আসি, আপনি একটু রেডি হতে থাকেন, ততক্ষণে আমাদেরকে কি আর জানাবেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রথম যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন মেজবা চৌধুরী। উনি লিখছেন, আপনাদের এই আয়োজনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, ধন্যবাদ আপনাদেরকে ভাই। আপনাকেও ধন্যবাদ। অগস্টিন দাস লিখছেন, খুব ভালো ভাই, ধন্যবাদ আপনাকে। বাবুল মিয়া লিখছেন, সত্যি কথা বলতে কি আপনাদের অনুষ্ঠানটা শুনতে অনেক ভালো লাগছে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, দুজনকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক এবং ধন্যবাদ।
মোহাম্মদ আলী জিন্না বলছেন আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে দেখছি। রাজশাহীবাসীকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক এবং আমাদের অনুষ্ঠানটা দেখার আমন্ত্রণ রইল। শাপলা খাতুন লিখছেন, ভাই আপনাদের নিউজ বেশ ভালো লাগে, আপনাদেরকে জানাই ঈদের অভিনন্দন। আপনাকে ঈদের অভিনন্দন। এরপর আছে মাসুদ, উনি লিখছেন ট্রু নিউজ, থ্যাঙ্কস, ধানমন্ডি ঢাকা। ধন্যবাদ আপনাকে ধানমন্ডিবাসীদের জন্য, ঈদ মোবারক এবং সালাম। নুরুন নবী লিখছেন, ভালো থাকেন সবাই, ফেনী থেকে। ফেনীর সমস্ত আমাদের দর্শকদের অভিনন্দন জানাই এবং ঈদ মোবারক। আনোয়ার হোসেন লিখছেন, অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ ভাই আপনাকে। বিল্লাল হোসেন লিখছেন, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, এটাকে ভালো নিউজ ছিল, ধন্যবাদ আপনাকে। এমডি রফিকুল ইসলাম লিখছেন, আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ জগন্নাথপুর থেকে দেখছি, ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ আলোচনা করার জন্য, আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনারা আমাদের এই ভিডিওগুলো, এই আলোচনা টক শোর অনুষ্ঠানটা আপনারা যদি আরো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা উপকৃত হব, প্লাস হচ্ছে আরো ভালো ভালো অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। রমিয়র নামে একজন লিখছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি ওমর ফারুক, উনি সালাম দিয়ে, সালাম ওয়ালাইকুম আসসালাম। সিরাজ জিগাতলা থেকে নিয়মিত খবর সংযোগ ও বিশ্ব সংযোগের বিশ্লেষণ আলোচনা শুনে থাকি। আহমেদ আতিক ভাই এর সুন্দর বিশ্লেষণ, আপনার সুন্দর উপস্থাপনা খুবই চমৎকার, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কাম। ধন্যবাদ আপনাকে এবং আমাদের জন্য দোয়া করবেন। সাইফুল ইসলাম হচ্ছে, আসসালামু আলাইকুম, সুন্দর আলোচনা হচ্ছে। আমেরিকা নাকি 5 দিনের জন্য যুদ্ধবিরতি চাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবেন। আতিক ভাই অলরেডি করে দিয়েছে, তারপরে এক লাইনে শেষ করেন। 5 দিনের যুদ্ধ, 5 দিনের আলোচনা, এটা একটা প্রতারণা, সময় ক্ষেপণ, তাদের পুনঃ প্রস্তুতি, তাদের নিজেদেরকে অর্গানাইজ করে আবার যেন ইরানে হামলা করতে পারে, এটার একটা প্রসেস, যেটা ভেনিজুয়েলায় তারা করছে, অন্যান্য দেশেও করছে। আর ইরানিরা এই ব্যাপারে সচেতন, তারাই ফাঁদে পা দিচ্ছে। ধন্যবাদ আতিক ভাই। বরং তারা 5 দিনে, ওই যে আমরা ক্রিকেটে যেমন থাকে না যে ফ্রি হিট, ইরান এখন 5 দিন অনেকটা ফ্রি হিটের মতো ব্যাটিং করবে। ওয়াশাক আলী লিখছেন, ভাই আপনি কমেন্ট পড়ছেন কিন্তু আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কমেন্ট পড়তে বলে দিব আমি কর্তৃপক্ষকে। জিয়াদুল চৌধুরী লাভ ডেট জানিয়েছেন, আপনাকে লাভ। হিমায়ত কাকা লিখছেন, নাগরহাট থেকে, মায়ের ভাই দেখছি, ধন্যবাদ আপনাকে। সাদ্দাম আলী, থ্যাঙ্কস, ইরান জিন্দাবাদ, আপনাকে ধন্যবাদ। লেটেস্ট ইরানের অ্যাটাক এবং ক্লাস্টার বোমা এবং অনেক কিছু। না, মজার ব্যাপার হলো যে বুশেহের হামলায়, বুশেহেরে যে ইসরায়েল মার্কিন হামলা করেছে, এটা অদ্ভুত ব্যাপার, এই প্রথম কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আর নিন্দা জানিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর ওইদিকে আরব আমিরাত সরকারের, না, কাতার সরকারের একজন উপদেষ্টা, সে আবার বলেছে, হ্যাঁ, মুসলিম বিশ্ব কোথায়, আমাদের সাথে তারা আসে না কেন? হ্যাঁ, তো তারা পৃথিবীর মুসলমানদেরকে আসলে বোকা মনে করে। তারা মনে করে ওই যে আমেরিকার মতো শিয়া সুন্নি বিরোধ লাগিয়ে তারা মাঝখানে ফায়দা লড়বে, কিন্তু পৃথিবীতে এখন বর্তমানের যে তথ্য প্রযুক্তির যুগে মুসলমানদের এই কোনো বিরোধী নাই, আমি বলতে পারি। এখন শিয়া সুন্নি বলতে কোনো জিনিস একজন এক একটা প্র্যাকটিস করে, মাসলা মাসাইল প্র্যাকটিস করে, কিন্তু মুসলমান হিসাবে সারা পৃথিবীর মুসলমান পালন করার কথা সবাই করতেছে। সারা পৃথিবীর মুসলমানরা এখন ঐক্যবদ্ধ। শুধু ওই যে আমরা যাদেরকে মুসলমান ইহুদি বলি, যেগুলাতে আমরা রাজতন্ত্র, আরব যে শাসকরা, এগুলো অধিকাংশই ইসরায়েলের পাঁচাটা গোলাম, ইসরায়েল আমেরিকা। হ্যাঁ, তো এরা ছাড়া বাকি সারা পৃথিবীর মুসলমানরাই এখন ঐক্যবদ্ধ। মুসলমানদের মধ্যে কিছু এই হালকা পাতলা দুই একটা উটকো। আচ্ছা, ছোট্ট 1 মিনিট একটা কথা বলেন তো, বিভিন্ন জায়গায় খবর যেটা আমরা দেখতেছি পাচ্ছি, এই ইরান আক্রমণের পরে ওখানে একটা আরব বসন্ত হওয়ার কথা আছে, মানে ওই ধরনের একটা। হ্যাঁ, আপনি দেখেন, যদি এই যে অলরেডি গতকাল কুয়েতের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা হায়াত, তিনি জানিয়েছেন ইরানের যে হামলা হয়েছে, তারা তো সরাসরি বলে না, মধ্য আকাশ থেকে ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে তাদের বিদ্যুৎ ব্যবস্থা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটা শহরে কারেন্ট নাই। যেমন এটা মানে ক্লাস্টার বোমাকে ধ্বংস করছে। আসলে ওই যে তারা যেহেতু ইরানের বিদ্যুৎ এবং ওইগুলা হামলা চালিয়েছে, তো ইরানও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ক্যাম্প যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ, ওই সব জায়গায় হামলা। তো দেখা গেছে ওই বিদ্যুৎ কেন্দ্রটা কিউতের, হয়তো সেটা একই সাথে মার্কিনীদেরও সাপ্লাই দিতে, আবার সিভিলিয়ানদেরও দিতে, যার ফলে ওইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওইটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের কয়েকটা শহর, এবং আপনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু আপনি প্রবাসী বাংলাদেশি যারা থাকেন, তারা কিন্তু অলরেডি খাবার, পানি, তারপরে শুকনো খাবার, মোমবাতি বা হারিকেন বা টর্চ লাইট ধরনের জিনিসপত্র সংগ্রহ করছে। কারণ ইরান তো বলেই দিয়েছে যে তারা যে কোনো সময় তাদের বিদ্যুৎ সাপ্লাই টাপ্লাই এইসব জায়গায় পানির সাপ্লাই হামলা করবে, যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমেরিকানরা যেহেতু আপনারা দেখতেছেন 5-7 দিন সময় নিতেছে, তার মানে এরা কিন্তু এটা পুরা প্রস্তুতি নিয়েই আগাচ্ছে। তো যার ফলে আর আরেকটা জিনিস দেখেন, ইরান কিন্তু এখন ইরাকের যে কুর্দিস্তান অঞ্চলে যে কুর্দি বেজ মার্কিনীদের সহায়তা করে, তারা ওইখানে হামলা চালিয়েছে।
আবার ডিমোনাতেও আরেক দফা হামলা চালিয়েছে, ওই যে আশেপাশের আবাসিক এলাকাগুলো। আর বাগদাদে মার্কিন দূতাবাসে কিন্তু হামলা চলমান আছে। এটা ইরান করে না ইরাকের স্থানীয় লোকজনরা করে সেটা ভিন্ন। আর আপনি দেখবেন ইরান কিন্তু বলেই দিয়েছে যে আমাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলার পরে আমরা তো গতকালও কিন্তু ইরানের ইস্পাহান এবং খুররম শহরে তাদের বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্রের উপর মার্কিন ইসরায়েলিরা হামলা করেছে। এবং এটা খুবই সত্য কথা, তারা কিন্তু এখন আর ইসরায়েল থেকে উড়ে আসতে পারে না, তারা গ্রিস, সাইপ্রাস অথবা আরব কোনো দেশ থেকে উড়ে এসে হামলাটা করে, যার ফলে আরবরা এই প্রতিউত্তর পাওয়া তাদের প্রাপ্য হয়ে গেছে। আর ইরানের পক্ষ থেকে আপনার গতকাল যে ইসরায়েলের উত্তর গ্যালিলি, তারপরে গোলান, হাইফা, এইসব এলাকায় কিন্তু লোকজনকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা এখান থেকে সরে যান, এবং ওখানে স্থানীয় যারা ফিলিস্তিনি আছে তাদেরকে ইরান আহ্বান জানিয়েছে যে আপনারা নিজেদের এলাকা পুনরুদ্ধারের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। তো এটাও কিন্তু একটা নতুন ডেভেলপমেন্ট। আর আপনি ইরাকের সারায়া আউলিয়া আদ-দাম নামক একটা প্রতিরোধ গোষ্ঠী আছে, তাদের মুখপাত্র আবু মাহদি আল জাফরি বলেছেন যে ক্যাম্প ভিক্টোরিয়া, মানে আমেরিকার যে ভিক্টোরিয়া বেস, সেটা খালি করতে তারা যে 24 ঘন্টা সময় নিয়েছিল, আমরা সবাই প্রতিরোধ যোদ্ধাদের যে গ্রুপ আছে তারা সবাই মিলে তাদেরকে এই সময় দিয়েছে, কিন্তু শর্ত হলো তারা ওইখান থেকে কারবালা পর্যন্ত এলাকায় তারাও পাল্টা কোনো বোম্বিং করতে পারবে না এবং এখান থেকে সরে যেতে হবে। যার ফলে এখন তারা ওখান থেকে তুরস্কের দিকে স্থানান্তর হতে যাচ্ছে ম্যাক্সিমাম, আর কিছু অংশ ওই যে কুর্দি এলাকার দিকে গেছে। আর ন্যাটো কিন্তু এই ঝামেলার মধ্যে তাদের S-330 বিমানটা ওইখানে নামাতে পারেনি তাদের মালামাল নিয়ে যাওয়ার জন্য। লোকজন কিন্তু সরাই গেছে, তো মালামাল হয়তো আর নিতে পারবে না। আর এরা কিন্তু যে ন্যাটোর লোকগুলাকে সব পোল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। আর কুর্দিস্তানের ইরবিলে যারা অবস্থান করেছে সেইখানেও কন্টিনিউ হামলা চলতেছে। আর এরই মধ্যে আবার পাকিস্তান কিন্তু এখন সবচেয়ে মাইনকা চিপায় আছে, সে একদিকে আফগানিস্তানের সাথে যুদ্ধ করবে, আবার এদিকে ইন্ডিয়া রেডি হয়ে আছে তাকে বাটাম দেওয়ার জন্য, আবার সে সৌদি আরবের পক্ষে যুদ্ধ অংশ নিবে, আবার ইরানের সাথেও কিন্তু তার এরকম সৌদি আরবের যেমন চুক্তি, ইরানের সাথেও কিন্তু তার এক ধরনের চুক্তি আছে। তো যার ফলে কালকে শেহবাজ শরীফ এই মাসুদ পেজেশকিয়ান ইরানের যে প্রেসিডেন্ট তার সাথে টেলিফোনে আলাপ করেছে, ভাই কোন রকম যুদ্ধটা থামাই যাবে না, এরকম একটা যে আমরা একটু শান্তি চাই এলাকায়, আর কিছু চাই না। আচ্ছা, সবার জন্য যুদ্ধটা থামানো। ইরানের মিডিয়া কিন্তু আবার একটা ছবি প্রকাশ করেছে, সেই ছবিটাতে হলো গত বছর 25 সালের শুরুর দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে প্রায় 16 জন সামরিক কমান্ডার এবং মন্ত্রী নেতা ছবি। তো সেই ছবির আবার আজকে প্রকাশ করেছে, সেইখানে শুধু মাসুদ পেজেশকিয়ান আর জেনারেল কায়ানি আল-কুদস ফোর্টের কমান্ডার, এই দুইজন ছাড়া বাকি সবাই শহীদ হয়ে গেছে। তো ইরানের আসলে মূল বিষয়টা হলো মানে সারা পৃথিবীর মুসলমানদের অন্য অংশরা ইরানকে বুঝতে পারে না বা শিয়া মাযহাবকে বুঝতে পারে না, কারণ হলো তাদের গুপ্ত ইমাম থিওরি। মানে শিয়া মাযহাব মনে করে যে ইমাম মাহদী আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত অবস্থান করতেছেন এবং উনি জীবিত আছেন, ওনাদেরকে উনি বিভিন্ন সময় নানান নির্দেশনা দেন শীর্ষ পর্যায়ের কাউকে। হ্যাঁ, তো এইটা কিন্তু যার ফলে মানে পুরা শিয়া জনগোষ্ঠীর মধ্যে এই যে ইমামের যে প্রেরণাটা, এটা অন্যরকম, এটা মুসলমানদের অন্য কোনো শাখার লোকজন অনুধাবনই করতে পারে না। যার ফলে মার্কিনীরাও ভাবছিল যে মুসলমানদের অন্যদের মতোই বুঝি এই জায়গাটা তারা বড় ভুল করছে, এই ভুল করছে এবং তারা এখন তার খেসারত দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আতিক ভাইয়ের আজকে বিশ্লেষণটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা অনেক বিষয়ে কথা বলি, কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে বা আপনারা দ্বিমত পোষণ করেন সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আপনারা সেগুলার জবাবদিহি করবো, অবশ্যই করব। আরেকটা বিষয় জানাই, এই যে বারবার বলা হইতেছে, কেউ কেউ মানে পশ্চিমা বিশ্লেষকরা এরা বলে যে ইরানের কাছে মিসাইল নাই। ইরানের কাছে টোটাল এখনো নানান ধরনের ড্রোন, স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা, বৃহৎ পাল্লার মিলিয়ে প্রায় 11 লাখের উপরে ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা পশ্চিমারা চিন্তাই করতে পারে। এবং এগুলোর মধ্যে এমন কিছু ভেরিয়েন্ট আছে যেটা 10-12টা ভেরিয়েন্ট আছে যেগুলো তারা এখনো ওগুলা চিন্তাই করেন, এগুলা নামানো দরকার, পুরনো গুলা দিয়েই তারা যুদ্ধ চলতে হবে, থার্ড জেনারেশন দিয়ে চলতেছে এখনো। তো শুনলেন ইরান যুদ্ধে অনেক দিক আতিক ভাই আলাপ করছে, কোন কোন দিক ভালো লাগে, কোন কোন দিক আরো জানতে চান আমাদেরকে জানাবেন। আর আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন, আমাদের অনুষ্ঠানটা কোত্থেকে দেখছেন এটাও কমেন্টে জানান। আর মধ্যপ্রাচ্যের ভাই বোনদের বলছি আপনারা একটু নিরাপদে থাকেন, যেন মধ্যপ্রাচ্যের পার্সিয়ান গালফ খুব উত্তপ্ত, যুদ্ধ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, তাই আপনার নিরাপত্তা আগে। আজ এই বলে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।